জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে ভিন্ন পর্ষা ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও কিন্তু তার ব্যর্থ করছেন। আজকে দুর্দান্ত দারুণ কিছু মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের কাজের আমি বিশেষ করে ফ্যান, এবং তাদের সাথে তো কথা হবে। তবে সেই আয়োজনে কিন্তু থাকতে পারবেন আপনি, অর্থাৎ তাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু জানতে চাইতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়া সারথীদের কাছে। আমি আপনার হয়ে সেই প্রশ্ন এবং মন্তব্য জানিয়ে দেবো আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে। ফলে দেরি না করে ঝটপট লিখতে থাকুন এখনই কি জানতে চান। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন যেটি, কাকে লিখবেন? রাইট, কাকে লিখবেন সেটি এখন এই মুহূর্তে জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে যেটি বলেছিলাম, দুর্দান্ত দারুণ কিছু মানুষ যুক্ত রয়েছেন। আমি প্রথমেই যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, রিকিতা নন্দিনী শিমু, অভিনেত্রী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। দর্শক, আমরা যে মানুষটির অনেক বড় ফ্যান, বাংলাদেশকে যিনি সার্ভ করে যাচ্ছেন, আজমেরি হক বাঁধন, অভিনেত্রী, অনেক গুণী মানুষ। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। ভালো আছেন? আমি ভালো আছি, আপনি ভালো? জি, ভালো আছি। দর্শক, আরও একজন মানুষ রয়েছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, জাইনিন চৌধুরী করিম, অভিনেত্রী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি, খুব ভালো। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস অ্যাজ ওয়েল। আমাদের একটা কমন প্রশ্ন থাকে এই আয়োজনে, সেটি দিয়ে আসলে শুরুটা করতে চাই আপনাকে দিয়ে, জাইনিন। সেটি হচ্ছে, আর ইউ ফেমাস? এই প্রশ্নটা আসলে বাঁধনাপুর জন্য। বাঁধনাপু এমনিতেই ফেমাস, সো আমরা জানি এটা, কিন্তু আমরা এই ফেমাসটা অন্যভাবে বলি। ফেমাস আমাদের কাছে একটা মেটাফোর, একটা রূপক অর্থে আমরা ব্যবহার করি ফেমাস শব্দটা। সো আপনি কি মনে করেন আপনি ফেমাস? Maybe I'm famous on the inside. নাইস। না, আশা করি একদিন। আচ্ছা, এখনই ওর নাম বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। বিকজ যখন মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো কিছু লেখা হবে যে ভেনিসের প্রথম বাংলাদেশি কোন সিনেমা গেছে, তো সেটা ডিফিকাল্ট ব্রাইড, আর আমার ডিফিকাল্ট ব্রাইডকে সাইন ইন। সো অলরেডি সে পুরা ওয়ার্ল্ডে ফেমাস। রাইট। সো জাইনিন মনে হয় একটু ডিফিকাল্ট ভাবে বলছে, এই জন্য। বাট ওর আনসারটা খুব ভালো ছিল, যে ওর ভেতরে ও নিজেকে ফিল করে যে ফেমাস। সো বাঁধনাপু, একই প্রশ্ন আপনার জন্য আরো একবার, আর ইউ ফেমাস? আমি তো মনে করি আমি ফেমাস। দ্যাটস দ্য স্পিরিট, রাইট। শিমু, আর ইউ ফেমাস? অফ কোর্স আই এম, কারণ তাহলে আমি এখানে কিভাবে বসি? এক্স্যাক্টলি। সো মেটাফোর আসলে কি কারণে বলি, যে আমরা বলি যে ফেমাস শব্দটা এরকম না যে আমরা ডেকে ডেকে এনে জাইনিনকে ডাকলাম, ডাইকে জিজ্ঞেস করলাম আর ইউ ফেমাস। ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে একটা ব্যাপার যে আমরা সবাইকে জিজ্ঞেস করি, ভাই আপনি আপনার কাজটা ঠিকভাবে করছেন? সো কাজটা যদি ঠিকঠাক হয়, তাহলে আমরা আসলে যেই অসাধারণ দর্শকরা, তাদের চোখের তৃপ্তিটা লাগে, ক্ষুধাটা ঠিকঠাকভাবে মেটে। সো এইটা মেটানোর কাজটা হচ্ছে আপনারা যারা অসাধারণভাবে বাংলাদেশকে সার্ভ করছেন তাদের। সেই জন্য আমরা একটু বারবার জিজ্ঞেস করি, কাজটা ঠিকভাবে করছেন? সো এটা জিজ্ঞেস করাটা যতটা এভাবে ডিরেক্টলি শোভনীয়, তার চেয়ে একটু আর ইউ ফেমাস এটা মেটাফোর আকারে একটু দিয়ে জিজ্ঞেস করলে মনে হয় বেশি শুনতে ভালো লাগে। আমি কনফিডেন্টলি আসলে অ্যানসারটা করতে পারি। রাইট, কারণ এই জন্যই হচ্ছে ডিফিকাল্ট প্রশ্ন, সহজ উত্তর। রাইট। কিন্তু আমরা এই যে বারবার ডিফিকাল্ট বলছি, সবাই ডিফিকাল্ট বলছি, কেন আসলে ডিফিকাল্ট বলছি? কারণ এই মানুষগুলো অনেক বেশি ডিফিকাল্ট, তাই কি জানেন? অবশ্যই, হ্যাঁ। সো মানুষ ডিফিকাল্ট হতে পারে, কিন্তু ডিফিকাল্ট ব্রাইট কিভাবে হয়? আমার মনে হয় যে আমাদের ফিল্ম আর রুবাইতাপুর, মানে প্রত্যেকটাই ফিল্ম ইজ ইন সাম ওয়ে অর অ্যানাদার আ সেলিব্রেশন অফ ডিফিকাল্ট উইমেন, and আমরা এটা সাধারণত দেখতে পারি না। সো ইটস ভেরি এক্সাইটিং দ্যাট উই ক্যান টেক দিস স্টোরি টু আ গ্লোবাল স্টেজ। রাইট। সো বাঁধনাপু, আমি যেটা বুঝলাম যে এটা একটা ফিল্ম, একটা ছবি, দ্য ডিফিকাল্ট ব্রাইড, এবং এই ডিফিকাল্ট ব্রাইডটা
কি আসলে কেন আসলে এরকম যে আমরা সবাই বলছি দ্য ডিফিকাল্ট ব্রাইড, এবং সেটি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে জানতে পারলাম যে এটি শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপট নয়, সেটি আন্তর্জাতিক অঙ্গনে আলাদা কয়েকটা স্বীকৃতি অর্জন করেছে, একটি নয় দুটি নয়, বেশ কয়েকটি স্বীকৃতি অর্জন করেছে। একটু যদি বুঝিয়ে বলতেন। আসলে গল্পটা নিয়ে তো আমরা খুব বেশি কিছু এখানে বলতে পারছি না, যেহেতু আমি মনে করি যে আমাদের অডিয়েন্স দেখেই বিচার করবে যে নামটা কেন এটা দেয়া হলো এবং কিভাবে রুবায়েত আসলে প্রেজেন্ট করেছে গল্পটা। বাট আমার কাছে মনে হয় রুবায়েতের, ও যেটা বলছিল জাইনিন, যে রুবায়েতের প্রত্যেকটা সিনেমাই আসলে কিন্তু মানে নারীদেরকে উদযাপন করা হয়। সো আমার কাছে এইটা ভীষণ ভালো লাগে এবং ওর প্রত্যেকটা সিনেমা একটার চাইতে আরেকটা আসলে ছাপিয়ে যাচ্ছে এবং সেটা সে প্রুভ করেছে যে তার এইবারের সিনেমা, তার 4th সিনেমা, কিন্তু সেটা ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম সিলেক্ট হয়েছে, বাংলাদেশ থেকে কোনো সিনেমা প্রথম সিলেক্ট হয়েছে। সো এইটা একটা তো বিশাল ব্যাপার একদমই। আর গল্পটা খুব ইন্টারেস্টিং এই জন্য কারণ আমাদের সোসাইটিতে যে মেয়েগুলা আসলে সোসাইটির ওই ছকে পড়তে চায় না, তারা সবাই ডিফিকাল্ট। তো সে যখন যে স্টেটেই থাকুক না কেন, যেহেতু ওর বিয়ের চলছে তাই ও তখন ডিফিকাল্ট হয়ে গেছে ব্রাইড হিসেবে, কিন্তু যখন আমি একজন অ্যাক্ট্রেস এবং আমি হচ্ছে ওই ছকে পড়ছি না, তখন আমি কিন্তু একটা ডিফিকাল্ট অ্যাক্ট্রেস। সো এইরকম আমরা আসলে সবাই ডিফিকাল্ট হচ্ছে প্রত্যেকটা জিনিসের সাথে। হ্যাঁ, যে যারা সমাজের ছকে বাঁধা নিয়মের বাইরে চলে যায় তখন তাদেরকে একটু ডিফিকাল্ট লাগে, এবং আমরা যে এই ছকে পড়ার জন্য এত ট্রাই করি, সো ওইটা যে আমরা আসলে আলটিমেটলি পারি না বা ফেল করছি, এবং ওইটাই যে আমাদের ফ্রিডমটা আমাদেরকে এনে দেয়, যেটা লাস্টে জাইনিন যে কাজটা করেছে বা লাস্ট শটটা যেটা অসাধারণ মানে সে মানে সিনটা করেছে, সো ওইটা দেখে মানুষ ওই রিলিফটা পাবে আসলে। আপনি যেভাবে বলছেন, মানে আমার মধ্যে ক্ষুধাটা আরো বেশি বেশি জাগ্রত হচ্ছে যে এই শেষ দৃশ্যটা কখন দেখতে পাবো, সেটি বাংলাদেশের দর্শকদের জন্য কখন আসলে দেখতে পাওয়া যাবে? আমার মনে হয় নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ। বছর তো পুরোটাই আসলে রান করবে ফেস্টিভ্যালে। রাইট, এবং সেটি আপনি শুধুমাত্র একটি কথা বলছিলেন যে ভেনিস চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে এবং সেটির পরপরই কানাডার টরন্টোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সেটি জায়গা করে নিয়েছে, এবং সবচেয়ে আরও যেটি খুব চমকপ্রদ সেটি হচ্ছে যে লন্ডন চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরেও নির্বাচিত হয়েছে সিনেমাটি। এবং শুধু নির্বাচিত হয়েছে এরকম নয়, বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য যে 10টি সিনেমা লড়বে তার মধ্যে হচ্ছে এই সিনেমাটি রয়েছে। মানে স্বীকৃতি নিয়ে যখন কথা বলি, যে আমরা পরিচালকরা যখন বানান যে একটা টার্গেট গ্রুপ বা অডিয়েন্স বা দর্শকদের জন্য তারা সিনেমাগুলো তৈরি করেন, আমরা দেখছি যে এখন বেশ কিছু সিনেমা শুধুমাত্র বাংলাদেশের এই গণ্ডি নয়, সেটি বিশ্ব প্রেক্ষাপটেও আলাদা করে বাংলাদেশের লাল সবুজের নামটিকে জানান দিচ্ছে। এখন কি আমাদের অডিয়েন্সটা বিগ, এবং আপনারা কি সেই যে একটা বৈশ্বিক অবস্থান সেখানে অবস্থান করছেন কিনা? অবশ্যই তাই। আমাদের সিনেমা কানজে যাচ্ছে, রটারড্যাম যাচ্ছে, ভেনিসে যাচ্ছে, টিফে যাচ্ছে, লন্ডনে যাচ্ছে, মানে কোথায় না, সাংহাইতে গেল এবং অ্যাওয়ার্ডও উইন করলো। সো এরকম প্রচুর সিনেমা আছে, প্রচুর ডিরেক্টর আছে যারা আসলে তাদের কাজটা করে যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় আমাদের দেশে পৃষ্ঠপোষকতা খুবই কম। মানে রুবায়েত যে কাজটা করতে পারে, রুবায়েত যেমন খুব হেল্পফুল সবার ব্যাপারে, যে ও নিজে যেই জিনিসটা ফান্ড রেজ করতে পারে, যেভাবে সবার সাথে কো প্রোডাকশনে কাজটা করতে পারে, ও কিন্তু চায় যে বাংলাদেশের মানুষ আসলে আরো শিখুক। কারণ আমাদের এখানে যে পরিমাণে টাকা আসলে আমরা বাজেট পাই, সেইটা দিয়ে যে সিনেমা বাংলাদেশের ছেলেরা বা মেয়েরা বানায় আসলে পৃথিবীতে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে, এইটার জন্যই বাংলাদেশের মানুষের ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কারণ ওই বাজেটে যে এরকম সিনেমাও করা যায়, যে সিনেমা আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায়, সেটার জন্যই আমাদের দেশের ডিরেক্টর, প্রডিউসার এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। সো দ্য ডিফিকাল্ট শিমু, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা বাঁধন আপু যেভাবে বললেন যে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সেটি এখন বিশ্ব প্রেক্ষাপটে, এবং সেটি আলাদা একটা অর্জনেরও দাবিদার বাংলাদেশের কলাকুশলীরা এবং বাংলাদেশের গল্পগুলো, সেরকম একটি সিনেমাতে কাজ করেছেন। এর আগেও আপনি বেশ কিছু সিনেমাতে কাজ করেছেন যেগুলো প্রশংসার দাবি রেখেছে। কেমন লাগছে এই সিনেমাটিতে কাজ করতে পেরে? এটা তো আসলে আমি বলবো যে আমার জন্য একটা ব্লেসিং, যে রুবায়েত আপুর সাথে আমার থার্ড টাইম আবার জার্নি করার সুযোগ হয়েছে। আমি বলতে চাই যে আমার
স্টার্টিংটা শুরু হয়েছিল মানে আমার শুরু হয়েছিল হচ্ছে তারেক মাসুদ স্যারের কাজ দিয়ে, রানওয়ে ফিল্ম দিয়ে। আর আমি যখন তারেক মাসুদ স্যারের কাজ করার সুযোগ পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে সিনেমা মনে হয় এরকমই কিছু। আচ্ছা। আর তারপরে হচ্ছে বিজন ইমতিয়াজদের হচ্ছে মাটি প্রজার দেশে ফিল্মটা তো কাজ করার সুযোগ হয়েছে, রুবায়েত আপুর আন্ডার কনস্ট্রাকশন ফিল্ম, মেড ইন বাংলাদেশ, তারপর হচ্ছে এই ডিফিকাল্ট ব্রাইড ফিল্মে। আসলে আমার জন্য জীবনের জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ আমি সবসময় আমার কাজটাকে ফোকাস করার চেষ্টা করেছি। আমি ছোটবেলায় যখন থিয়েটারে কাজ করতাম, ওখানে আমাকে সবসময় জিজ্ঞেস করা হতো যে তুমি বড় হয়ে কি হতে চাও। তো আমি বলতো যে তুমি কি নায়িকা হতে চাও আসলে, নাকি একজন অভিনেত্রী হতে চাও। যখন আমার 7 বছর বয়স, তখনই আমি চিন্তা করেছি, আমি অ্যান্সার করেছিলাম যে আমার মনে আছে এখনো, যে আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই, যেখানে আমি কাজ করব এবং মানুষ আমার কাজ দেখে ইন্সপায়ার্ড হবে, মানুষ আমাদের কাছ থেকে হচ্ছে গুড একটা মেসেজ পাবে আসলে। সো যখন রুবায়েত আপুর সাথে যখন আমার জার্নিটা শুরু হলো আন্ডার কনস্ট্রাকশন ফিল্ম দিয়ে, এখন হচ্ছে ডিফিকাল্ট ব্রাইড, তো আপুর কাছ থেকে আসলে প্রতিটা জার্নিতে আমার কাছে মনে হয়েছে এই মনে হয় শুরু হলো আসলে। যত দিন যাচ্ছে কাজ করার সুযোগ হচ্ছে, আই ফিল লাইক যে এটা শুরু আমার জন্য। ইভেন আমি চেষ্টা করি যে আমার বেস্টটা দিয়ে কাজটাকে ফুটিয়ে তুলবার, কারণ আমার কাছে মনে হয় যে অ্যাক্টিং ছাড়া আমি আর অন্য কিছু একটু কম ফোকাস করতে পারি। সো অ্যাক্টিংটা আমার কাছে এরকম। আর রুবায়েত আপু অন্যরকম আমার জন্য, শি ইজ মাই ইন্সপিরেশন। অ্যান্ড আমি বলবো যে রুবায়েত আপু, আমার ওনাকে বেশি ভালো লাগে হচ্ছে উনি অনেক অনেস্ট। আচ্ছা। ওনার কাজের ক্ষেত্রে উনি অনেক অনেস্ট। ইভেন উনি যে প্লেসটা ক্রিয়েট করে দেয়, এটা আসলে এখানে একটা ফ্রিডম আছে, এখানে একটা ডেপথ আছে, যেটা আসলে যে কোনো আর্টিস্টকে কাজ করার একটা সহজ করে দেয়, কাজটা সহজ করে দেয়, জোন ক্রিয়েট করা যায় এবং অনেক কিছু শেখাও যায়। বাহ বাহ, মানে এটা এই একজন অভিনেত্রীর কাছ থেকে শোনা যে কাজের মাধ্যমে হচ্ছে শেখার একটা প্রক্রিয়া থাকে, সেটাই দিন শেষে আপনার কাজটাকেও নিশ্চয়ই এগিয়ে দেয়। ধন্যবাদ শিমু, এমন করে সুন্দর করে দারুণ করে আপনার কাজগুলো বর্ণনা করবার জন্য। তবে দর্শক, এই মুহূর্তে যেটা বর্ণনা করতে চাই সেটি হচ্ছে সুন্দর করে একটা বিরতি নিতে চাই। ফিরছি একটু পরেই, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন আর এই ফেমাসের আয়োজন। একদল গুণী মানুষ আমাদের সাথে রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। জানি একটু ফিরতে চাই আপনার কাছে। আমি তো অনেক কিছুই জানি না, অনেক কিছু না জানা মানুষ। তবে আমি জেনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে পড়ে যে এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র, প্রত্যেক চরিত্রই গুরুত্বপূর্ণ এখানে। তারপরে ওই যে আমরা একটা টার্ম ব্যবহার করি কেন্দ্রীয় চরিত্র, সো ওই চরিত্রটা না আপনার, তাই কি? জি ওইটার মধ্যে আপনি হচ্ছে ব্রাইড হিসেবে সাজতে যান কোথাও, তাই কি? জি, একটা বিউটি পার্লার, একটা বিউটি পার্লার, and it's very prominently featured in the story. আচ্ছা, এটা কি কোনোভাবে আমরা যতটা না একটা নামটা শুনে অবাক হচ্ছি, যে এইটার সাথে দ্য ডিফিকাল্ট ব্রাইডের সাথে একটা হরর ব্যাপার আছে। জি, সো এইটার সাথে আসলে ব্যাপারটা দুটোই সাংঘর্ষিক, মানে কনফ্লিক্ট করে, যে দ্য ডিফিকাল্ট ব্রাইড এবং সিনেমার প্যাটার্নটা হচ্ছে মনস্তাত্ত্বিক একটা হরর সিনেমা, মানে যাচ্ছে না আর কি নামের সাথে। এবং সেটা কি আমাদেরকে একটু বলা যাবে যে কোনো একটা পার্লারে আপনি যান সেখানে, এবং অবশ্যই আমি যে ছোট আপনাকে করে খুব ছোট করে রুডিমেন্টারি একটা আগ্রহটা বাড়ানোর জন্য। জি অবশ্যই। তো গল্পটা হলো একটা মেয়ের, ওর নামও জাইনিন, ক্যারেক্টারের নাম ও, জাইনিন। আচ্ছা। আসলে তো জাইনিনের বিয়ে ঠিক হয়ে গেছে, and ও নিজেকে কনভিন্স করেছে that this is what she wants, but she starts to struggle against like societal expectations and beauty standards. So ও ব্রাইডের মানে প্রস্তুতিটা নেওয়ার জন্য একটা বিউটি পার্লারে যায়, যেটা স্বাভাবিক একটা যেটা ঘটনা। স্বাভাবিক, হ্যাঁ। আর ওই বিউটি পার্লারে ওর একটা ভূতের সাথে এনকাউন্টার হয়। আর ভূতটা হলো মানে I think like the film is a deconstruction of beauty standards and এই স্পেসগুলোতে যে কি ধরনের expectations are placed on women, কিভাবে মানে we are kind of like taught to discipline our bodies. মানে আমি জানি না আপনি কখনো গেছেন কিনা, but anyone who has had their legs waxed knows that it's a deeply violent experience. So it kind of explores যে ওই সৌন্দর্য আর ওই অপুলেন্সটার ভিতরে যে একটা undercurrent of restriction and violence থাকে. It's kind of a double-sided coin.
বাঁধানো একটা জায়গা থেকে মানে আপনি আপনার বক্তব্যের শুরুতে একটি জায়গায় কথা বলছিলেন, যদিও আমরা বলছিলাম যে এটি হরর এবং মনস্তাত্ত্বিক ধাঁচের একটি সিনেমা, এবং সেখানে বিউটি এবং যে আগলিনেস এটির মধ্যে কোনো ধরনের একটা ব্যাপার তুলে ধরার মধ্যে একটা ব্যাপার কি আছে কিনা সিনেমাটার মধ্যে এরকম? আসলে যেটা জাইনিন বলল বা রুবায়েত যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে আমাদের সোসাইটি যে একটা স্ট্যান্ডার্ড আসলে সেট করে দেয়, যে সুন্দরের একটা হ্যাঁ তকমা, একটা সুন্দরের যে একটা মাপকাঠি যে এই হতে হবে, এই Definition তৈরি টিক, করে। হ্যাঁ বক্সে টিকটা ফিল হতে হবে। সো ওই জায়গা থেকে ওই জায়গায় ফিট হচ্ছে না এরকম একটা মেয়ের গল্প, যে ও Right. চেষ্টা করছে, ওর মা চেষ্টা করছে, বিউটি পার্লারের যে ওনার, আমি সে ক্যারেক্টারটা করেছি, আমি খুব অল্প সময়ের জন্য স্ক্রিনে ছিলাম, বাট ক্যারেক্টারটা খুবই মানে এরকম যে ওকে প্রত্যেকটা মোমেন্টে ওকে বুঝাচ্ছে যে তোমার এই জায়গা ঠিক করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, মানে মানে এই যে যে ছকের মধ্যে ঢোকানোর আপ্রাণ চেষ্টাটা, এই চেষ্টাটা মানে অনেক সাফোকেটিং আর কি। মানে আমার কাছে মনে হয়েছে যে পুরো স্টোরিটা যখন মানুষ দেখবে তখন মানুষ রিয়েলাইজ করবে যে খুব সিম্পল জিনিস দিয়ে যে একদমই সাধারণ মনে হবে, এটা তো প্রত্যেক দিনের ঘটনা, এটা তো প্রত্যেক দিন হয় আমাদের সাথে, কিন্তু এইটা যে এইভাবে একটা মানুষকে এফেক্ট করে বা তার লাইফে মানে এইভাবে একটা প্রভাব বিস্তার করে, সেইটা এই সিনেমাটা দেখলে কিছুটা হলেও রিয়েলাইজ করবে। এবং যেইটা আমার কাছে মনে হয় রুবায়েত খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে, কারণ আমি যদিও খুব অল্প সময় স্ক্রিনে ছিলাম, বাট আমি পুরো শুটে আমি ওদের সিনগুলো দেখার জন্য হলেও বসে থাকতাম, বিকজ আমার এত ভালো লাগতো ওর গল্প বলার স্টাইল এবং ওর মেয়েদের সাইকোলজি বুঝার যে ব্যাপারটা, সেটা আমাকে অনেক অনেক আপনি যেমনটা বলছেন আমার কাছে মনে হচ্ছে যে একটা গল্প তো বলাই যায়, বিভিন্ন ধাঁচের আপনি অনেক কাজ করেছেন এবং বিভিন্ন গল্প প্রেজেন্টের নানা ধরনের ধরন থাকে, কিন্তু যখন এটি সাইকোলজিক্যাল রিপ্রেজেন্টেশন হয় তখন মনে হয় আরো বেশি অনেক কষ্টের। দেখতে স্বাভাবিক লাগে কিন্তু এটা মনস্তাত্ত্বিকভাবে কানেক্ট করাটা অনেকটা সময় কঠিন। শিবু, এই সিনেমায় আপনি সহ আরো দুজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত যারা রয়েছেন, তেমন একজন বাঁধনাপু রয়েছেন এবং সুনেরা বিনতে কামাল, তিনজন আপনি সহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পীরা অভিনয় করেছেন এবং সবাই খুব ভালো, যদিও জাইনের এটি অভিষেক। সবাই একসাথে কাজ করতে গেলে কোনো ভয় কাজ করে না, যে বাঁধনাপুর সাথে আপনি যখন কাজ করছেন বা অনেক সিনিয়র আর্টিস্টের সাথেও কাজ করছেন, যেখানে আমি জানি যে শতাব্দী ওয়াদুদ ভাই কিংবা সাবেরি আলম ওনারা রয়েছেন? ওকে, আমার তো মনে হয় যে প্রতিটা কাজের স্বীকৃতি হচ্ছে ইন্সপিরেশন। আর এখানে এত ভালো ভালো গুণী গুণী অ্যাক্টররা কাজ করেছেন, যাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, জাইনিন, বাঁধনাপু, আরও যারা আছেন, আমার কাছে একদমই ভয় মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে ওনারা হচ্ছেন আমরা হচ্ছে একটা ফ্যামিলি, রাইট, যে আমরা একটা মেসেজ হচ্ছে অডিয়েন্সের কাছে হচ্ছে মানে পৌঁছে দিতে চাই। সো সবাই খুবই কোঅপারেটিভ ছিল। আর রুবায়েত আপু যে বললাম যে এত সুন্দর ফ্লেক্সিবল একটা জোন আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে, যেখানে আমরা খুবই আমাদের অনেক ইম্পর্টেন্ট সিনগুলোও এত সুন্দর করে করার সুযোগ হয়েছে। আসলে কখন সিনগুলো শেষ হতো আমি বুঝতেও পারতাম না, তাই না জাইনিন অ্যান্ড বাঁধনাপু? সো সবাই বেশি কোঅপারেটিভ ছিল। একদমই তাই। অবশ্যই। আর শিমু হচ্ছে পাওয়ার হাউস। আচ্ছা, মানে ও কিন্তু ও হচ্ছে এমন একটা মানে অভিনেত্রী, মানে ও এমনিতে যেই রকম, বাট ও যখন ক্যামেরার সামনে থাকে মানে হয় না যে ওকে দেখে মনে হবে ও চুপচাপ কথা বলছে না, কিন্তু ও এত পাওয়ারফুল অ্যাক্ট্রেস। মানে আমার মেয়ের তো সে ফেভারিট। সে বলছে সে আমার সাথে সবগুলো সিনেমা দেখেছে রুবায়েতের, সো সে বলছে যে শিমুকে তার খুব পছন্দ, সে তাকে ভয় পায় না, সে তাকে পছন্দ করছে এবং ওই দিন জাইনিনকেও সে খুব পছন্দ করেছে। সো সার্টিফিকেট থ্যাংক ইউ সো মাচ আপু। না আমি আর শিমু তো দিস ইজ মাই ফার্স্ট টাইম অ্যাক্টিং। আমি এর আগে প্রফেশনাল অ্যাক্টর ছিলাম না, অ্যান্ড দ্য ওয়ে দ্যাট আই ফাউন্ড মাইসেলফ ইন দিস স্টোরি ইজ it's such a strange turn of events. কিন্তু আসলে আমি বলবো যে ডে 1 থেকে আমি রিহার্সালে ছিলাম শিমুর সাথে, আর আমি শিমুর কাছ থেকে যে এত কিছু শিখেছি, বাঁধনাপুর থেকেও, বাট শিমুর সাথে মানে আমি যে প্রথমে একটা নিউ আর্ট ফর্মের মধ্যে যে ঢুকছি, the amount of support that I received from her
and she is so incredible. মানে I'm really blessed because I got to work with the best people. সেম হিয়ার। আমি বলবো যে আমার ক্ষেত্রেও তাই। যখন হচ্ছে জাইনিনের সাথে আমি বাঁধন আপু, জাইনিন এত কমফোর্টেবল ছিল আসলে কাজটা। আর জাইনিনের সাথে আমার এখনও মনে আছে যখন আমাদের ফার্স্ট মিট হয়েছিল, যখন ক্যারেক্টার আমরা যখন সিনগুলো হচ্ছে প্রম্পট করছিলাম একসাথে জুম মিটিংয়ে, আমার না ওকে দেখি আমার মনে হয়েছে যে আমি ওকে অনেক আগে থেকে চিনি আসলে। ও এতটা মানে নাইস একটা পার্সন আর এত ডেডিকেটেড আসলে, যেটা আমাকে সবসময় ইন্সপায়ার করে আসলে। লং ওয়ে টু গো। আমি অনেক কিছু শিখেছি সবার কাছ থেকে। জানেন আপনি সিনেমাটা দেখেছেন? আমি বোধহয় আর্লিয়ার একটু রাফ ভার্সন দেখেছি, কিন্তু ফাইনালটা আমরা কেউই দেখি নাই, আমরা প্রিমিয়ারের অপেক্ষায় আছি। মানে আপনি কি খুবই এক্সাইটেড অবস্থায় আছেন যেটি যে আপনাকে বড় পর্দায় দেখা যাবে? সিনেমা যখন হয়, আমরা যখন সিনেমা বলি, হ্যাঁ, সো এটা বিগ স্ক্রিন এবং এটার অনুভূতি এবং এটার ভালো লাগা এটা টোটালি ডিফারেন্ট, অন্যরকম একটা বিষয়। সো যখন ওইটা অনেক অনেক বাংলাদেশেও আছে বা পুরো বিশ্বেই অনেকেই অনেক কাজ করেন, একটা সময় তাকে এরকম একটা বিগ স্ক্রিনে দেখা যায়। আপনার অফিসে কি হচ্ছে সেই বিগ স্ক্রিনে? সো নিশ্চয়ই আপনি ওয়েট করছেন যে কখন সেটি বড় স্ক্রিনে দেখা যাবে। জি অবশ্যই, আই এম ইনক্রেডিবলি এক্সাইটেড। আর আমি মানে রুবায়াত আপুর কাছে আর আমাদের পুরো টিমের কাছে অসম্ভব কৃতজ্ঞ যে এই অপরচুনিটিটা, বিকজ আই থিঙ্ক ইট ওয়াজ অলসো আ গ্যাম্বল টু ক্যাস্ট আ নন প্রফেশনাল। তো আমি জাস্ট আশা করি যে যে কাজটা করেছি আমার পুরা আই পুট মাই হোল হার্ট অ্যান্ড সোল ইনটু ইট। সো আই এম রিয়েলি এক্সাইটেড যে আমরা সবাই মিলেই যেটা করেছি এটা দেখার জন্য। সো আপনার ফ্যামিলি পিপল বা এবং সারাউন্ডিং পিপল তারা আসলে কি বলছে এখন পর্যন্ত? তারা তো এখন অনেক এক্সাইটেড। আমার মনে হয় যখন প্রথমে I told them that I was doing this, they were it was very different from the life or the path that I was going down. কিন্তু ওরা খুবই খুশি আমরা যে এটা একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে এর কাছে নিতে পারছি। বাট দ্য স্টোরি ইজ ভেরি মাচ রুটেড ইন ঢাকা। আর আমার এটা খুব ভাল লাগছে যে এটা ভেনিসেও যাচ্ছে, টিফেও যাচ্ছে, পৃথিবীর অন্য অন্য জায়গায় যে এই চলচ্চিত্র উৎসবের মধ্যে ঢুকতে পারছে। ইট গিভস মি হোপ that there is something very universal about this experience and about the story in Dhaka that can connect with so many different audiences. বাট এটা কি শুধুমাত্র ঢাকার স্টোরি? এটা তো পুরো ওয়ার্ল্ডে এরকম একটা এই ভাইবটা যে আসলে যে একটা বিউটি খোঁজার যে অন্যরকম একটা ডেফিনেশন। হ্যাঁ, এই জন্যই তো সবাই কানেক্ট করতে পারছে। হ্যাঁ, সেটা ওটা তো আই থিঙ্ক অবশ্যই ওই ইউনিভার্সাল থিমটা আছে। কিন্তু আই উইল সে দ্যাট আমাদের পার্টিকুলার ট্রেডিশনস, the way that we think about beauty, আমাদের bridal rituals, এগুলো যে এত elaborate or এত ornate, I think this is very much a story that is specifically rooted in Dhaka. রাইট, সেইটা একটা ডিফারেন্ট ভাইব ক্রিয়েট করবে। জানেন, একটা ছোট করে বিষয় কি বলবেন, যখন যেহেতু আপনি বলছিলেন এটা আপনার প্রথম কাজ এবং সেই প্রথম কাজটা করতে গিয়ে নিশ্চয়ই কিছু মেমোরেবল স্মৃতি তৈরি হয়েছে যেটা আপনি আমাদের সাথে একটু শেয়ার করতে চান? আমার ধারণা সেগুলো অনেক মজার, কিংবা আপনি এমন একটা সিচুয়েশন ঘটেছে আপনি খুব টেকনিক্যালি হ্যান্ডেল করেছেন। আমি বলবো যে মানে আমি সবসময় অ্যাক্টরদেরকে খুবই রেসপেক্ট করতাম, কিন্তু আফটার দিস আই হ্যাভ আ নিউ ফাউন্ড রেসপেক্ট। কারণ মানে ফর মি লাইক what the most surprising thing was আমি তো দর্শক হিসেবে সিনেমা আমরা দেখি সবকিছু এডিট করা একটা ফুল ভার্সন, এডিট করে মানে everything is in chronological order. আমার জন্য I think what was the most shocking is যে একটা দিনে তো মানে কন্টিনিউটির ব্যাপারটা আছে। ওরা মানে সিনেমার শেষে যেটা আসবে ওটা আগে শুট করবে, আগে যেটা আসবে ওটা শেষে শুট করবে। তো আমার এমন দিন হচ্ছে যে একদিন সকালে মানে বিউটি রিচুয়াল একটা হচ্ছে, আমার ফেস প্যাক করা হচ্ছে, তারপর আমার মাথার উপর দুধ ঢালা হচ্ছে, মানে এগুলো আমরা তো উই এক্সপ্লোর অল অফ দিস রিচুয়ালস। তারপর ওটার পরে হঠাৎ করে খুব সিরিয়াস বা ইমোশনালি ইন্টেন্স একটা সিনের মধ্যে চলে যাচ্ছে। And I think that what I learned, and এটা বাঁধন আপুর কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি also, because I got so much advice from her যে ওভাবে কিভাবে নিজেকে grounded রাখতে হয় and how to maintain range across all of these different things. Any interesting story? Interesting story আমি বলবো সেটে মানে I don't want to give too much away about. কিন্তু আমি জানি না তোমার স্যাক্রিফাইসের কথাটা কি আমরা বলতে allowed? না ওটা স্পয়লার। That's I'm trying to navigate. কিন্তু আমি বলবো যে I think what was best for me on that set, it wasn't just like
মানে সবার থেকে যে অ্যাক্টিং শিখছি বা স্পেসিফিক সিন করছি, ইট ওয়াজন্ট জাস্ট দ্যাট, সবার কাছ থেকে যে একটা মানসিক লেভেলের সাপোর্ট পেয়েছি। লাইক দ্য মোমেন্টস দ্যাট আই রিয়েলি রিমেম্বার ইজ যে আমার যখন অনেক নার্ভাস লাগছিল আর আমার কোস্টাররা তখন বললো যে চলো চলো আমরা একটু ছাদ থেকে হেঁটে আসি, চলো আমরা একটু বসে ফুচকা খাই, চলো আমরা একটু গল্প করি। অ্যান্ড আই থিঙ্ক দোজ আর দ্য মোমেন্টস দ্যাট when I look back at the shoot, those are the moments that I remember the most. প্রধান আপু, আমি একটু আপনার কাছে ফিরতে চাই। একটা বিষয় এটা মনে হয় দুজনকেই জিজ্ঞেস করা যায় যে আপনারা যে কাজগুলো করেন এই কাজগুলোর মধ্যে একটা সিগনেচার থাকে, এটা কেমন করে আসলে নির্ধারণ করেন? আপনারা যে কাজগুলো করছেন এগুলোই হচ্ছে কোনো না কোনোভাবে দেশে তো বটেই, দেশের বাইরেও স্বাক্ষর রাখছে। ইভেন বাঁধন আপু শুধুমাত্র এই সিনেমাগুলো না, কমার্শিয়াল ধাঁচের যে সিনেমাগুলো সেগুলো যেগুলো করছেন সেগুলো হিট হয়ে যাচ্ছে। মানে আপনি কি আপনার সেরা সময়টাতে আছেন? আমি আমার সেরা সময়টাতে আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার মনে হয় যে এটাতে কিছুটা তো লাক কাজ করে, বাট আরেকটা আমার কাছে মনে হয় যে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা আমি সবাইকে বলতে চাই সেটা হচ্ছে যে অনেস্টি আর হার্ডওয়ার্ক, এই দুইটার কোনো মানে এইটা ছাড়া কোনো অপশন নাই। মানে এই দুইটা যদি ঠিক না থাকে, মানুষের নিয়ত যদি ঠিক না থাকে, দেন তার লাইফে অনেক কিছু অনেক গ্যাঞ্জাম হয়। মানে আমার কাছে মনে হয় রুবায়েত আমার কাছে যে আল্লাহর রহমত হয়ে আসছিল। মানে ও যখন সকালবেলা আমাকে ফোন করে একটা সিনের জন্য, মানে আমি কিন্তু তখন অনেক ওয়েট গেইন করেছি অ্যান্ড আমি অনেক ডিপ্রেস। তো ও যখন আমাকে বলল আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম, তারপরে সিনটা বাড়লো এবং কি যে অসাধারণ একটা সেটে কাজ করলাম। মানে রুবায়েতের সেটে কাজ করে আমি রুবায়েতকে এটা বলছি যে রুবায়েত, আমাদের আর্টিস্টদের জন্য তোমার সেট হচ্ছে একটা ফ্যান্টাসি সেট, যে আমরা এই রকম সেট চাই যে এই সেটে আমাদেরকে রেসপেক্ট করা হবে, আমাদেরকে প্যাম্পার করা হবে, আমাদের সাথে মানে ভালো ব্যবহার করা হবে, যেটা জানি না, আসলে জানিই না যে কিভাবে আমরা শ্যুট করি। ওর কাছে কিন্তু ওর এক্সপিরিয়েন্স হলো যে এইরকম একটা সিনেমা করতে পারছে অ্যান্ড এইটা নিয়ে ও ভেনিসে চলে যাচ্ছে এবং এরপরে ও কিন্তু ফিল্মের উপর পড়তে যাচ্ছে নিউ ইয়র্কে। সো ও ডিরেকশনে আসতে চায় এবং আরও অ্যাক্টিংও করবে। বাট আমি চাই যে এইরকম মেয়েরা আসলে আরও আসুক ডিরেকশনে অ্যান্ড আমাদের ইন্ডাস্ট্রিটা আরও ডেভেলপ করুক, কারণ ওর এত ভালো একটা এক্সপিরিয়েন্স হলো প্রথমেই। সো ও যাতে এইটাকে কন্টিনিউ করতে পারে, আমি এইটা এক্সপেক্ট করি। আর বাকিটা হচ্ছে ওই যেটা বললেন যে লাক কিনা, লাক তো কিছুটা আছে, কিছুটা তো আল্লাহর রহমত আছেই। আর আমার মনে হয় যে হার্ডওয়ার্ক অ্যান্ড অনেস্টিটা অনেক ইম্পর্টেন্ট, আর নিয়ত ঠিক থাকা। রাইট। শিমু, একই প্রশ্ন আপনার কাছেও। আপনার কাজগুলো খুব সিলেক্টিভ, অনেক বেশি স্রোতে গা ভাসান না আপনারা এখানে। আপনি যেহেতু একটা কাজ করছেন, বাকিদের কথা বলছি যে সব কাজ করতে নেই বা স্রোতে গা ভাসানোর ব্যাপারটা আপনাদের দুজনের কারোর মধ্যেই নেই। খুব সিলেক্টিভ হয়েতে এটা কেন করেন? এটা কি কাজ দেখেন, গল্প দেখেন, নাকি কার সাথে কাজ করছেন, কার টোনটা কেমন সেটি বুঝে তারপরে কাজটাতে যান? আসলে আমি বলবো যে আমি যখন ছোটবেলায় থিয়েটার করতাম ওখান থেকে কিছু তো গ্রুম আপ হয়েছি, ওখানে কাজ করার সুযোগ হয়েছিল। আর আমার কাছে মনে হয় যে কাজ যেগুলো আসে, আমি আসলে অপেক্ষা করি ভালো কাজের জন্য। আমার কাছে মনে হয় জীবনে কোনো তাড়া নাই আমার, আমি যে কাজটা করতে পছন্দ করি, ফেথ অ্যান্ড ডেডিকেশন আপু যেটা বলছিলেন। সো আই থিঙ্ক ওটা যদি অটুট থাকে তাহলে ভালো কিছু অবশ্যই তোমার জন্য আসবে। সো আমার কাছে আমার জীবনে কোনো হারই নেই, যে আমি যেটা পারি আমি অনেক বেশি ফেমাস হয়ে যেতে হবে, অনেক টাকা ইনকাম করতে হবে, এরকম কিছু নেই। হ্যাঁ, এবং আমার কাছে সবসময় যেটা মনে হয় যে কাজটা করতে তো আমি ভালোবাসি। সো আমি যখন এই কাজটাকে যখন একটা ভালো একটা প্ল্যাটফর্মে দেখতে পারবো, মানুষের কাছ থেকে একটা প্রশংসা পাবো, সো এটা যখন মানুষ এটা থেকে কিছু লার্ন করবে বা রিলেট করতে পারবে আমার কাজটাকে, আমার যেটা আরও বেশি মনে হয় যে যখন আমি একটা কাজ, আমি যেটা সবসময় ভাবি যে আমি আমার একটা কাজ করতে চাই যেটা নিয়ে 10 বছর পরেও আসলে কথা হোক, যে এরকম একটা কাজ আমি দেখেছিলাম, যে কাজটা দেখে এই জিনিসটা আমি রিলেট করেছিলাম আমার লাইফে। কাজ তো এমনিতে করলে করা যায়, এভরিডে কাজ করা যায়, কিন্তু আমি ছোটবেলা থেকে ওটাই শিখেছি যে আমি যদি একটু অপেক্ষা করি, আই থিঙ্ক যে ভালো কিছু আসবে, এবং সেই সাথে আমার একটু প্রিপারেশনও থাকতে হবে ভালো কিছু করার জন্য। সো ডেডিকেশন, ফেথ, অনেস্টি, এটা অনেক ইম্পর্টেন্ট আসলে।
রাইট, থ্যাংক ইউ আপনার বিষয়গুলো এত সহজ করে সুন্দরভাবে বলার জন্য। সোশ্যাল মিডিয়াতে অনেক প্রশ্ন আসছে, আমি একটা প্রশ্ন জাইনিনকে করব যেটি সোশ্যাল মিডিয়া থেকে করছে, বাট এটার উত্তরটি নেব আমরা হচ্ছে বিরতির পরে। প্রশ্নটা আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই। একজন প্রশ্ন করেছেন, জাইনিন আপনি কি বাংলাদেশে বড় হয়েছেন? সো সেই প্রশ্নের উত্তর জানবো, তবে তার আগে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত আরও একবার, আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজন। এক ঝাঁক গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। জানেন, ফিরতে চাই আপনার কাছে। দর্শকের একটি প্রশ্ন রয়েছে যে আপনি বড় হওয়া কোথায়, আপনার বড় হওয়া কোথায়? এটা আসলে অনেক কমপ্লিকেটেড একটা অ্যান্সার। আই ওয়াজ বর্ন ইন ঢাকা। আমি একজন বাংলাদেশি সিটিজেন। আমি 10 বছর বয়স পর্যন্ত ঢাকাতে ছিলাম। তারপর আমার মায়ের ডিপ্লোম্যাটিক ক্যারিয়ার উইথ দ্য ইউএন took us to মিয়ানমার। ওখানে ছিলাম 5 বছর। তারপর উই মুভ টু দ্য ফিলিপিন্স, ওখানে ছিলাম আরও 5 বছর। তারপর আমি ইউনিভার্সিটিতে চলে গেলাম, টু স্মিথ কলেজ ইন ম্যাসাচুসেটস। আর আমার মা দিল্লিতে পোস্ট হয়েছিল। তারপর আমি কলেজ থেকে ফিরে এসে আই মুভড ব্যাক টু ঢাকা ইন মাই 20s। সো লাস্ট 2-3 বছর আমি ঢাকা আর দিল্লির মধ্যে আসা যাওয়া করছি। অ্যান্ড দ্য নেক্সট স্টপ ইন মাই জার্নি ইজ নিউ ইয়র্ক সিটি, ওয়ার আই উইল বি গোয়িং টু ফিল্ম স্কুল। সো যিনি প্রশ্নটি করেছিলেন তার উত্তরটা মিলে গেল, জাইনিন আসলে বাংলাদেশের। সো আপা, আবার একটু ফিরছিলাম যে গল্পটি নিয়ে আমরা একটু অফ এয়ারে মনে হয় কথা বলছিলাম, যে এই গল্পটি নিয়ে এবং বিশেষ করে সিনেমাটি নিয়ে আপনাদের এক্সপেকটেশন অনেক বেশি, বিশেষ করে এটা একটা কিছু করবে, মানে আপনাদের মধ্যে এরকম একটা চিন্তা। আমি এটা অনেক আগে থেকে বলছি, মানে আমি একটু এগুলা ব্যাপারে আমার মনে হয় যে আমি ম্যানিফেস্ট করতে পারি, আমি কিছুটা বুঝতে পারি, মানে আপনার এক্সপেরিয়েন্স, কারণ আপনি এত ভালো ভালো কিছু কাজ করেছেন। আমার কাছে হয় না যে আমি যখন স্ক্রিপ্টটা মানে জেনেছি তখন আমি কিন্তু কাস্টেড ছিলাম না। সো আমি তখন থেকেই জানি যে এটা কিছু একটা করবে, মানে হয় কানসে যাবে না হয় ভেনিসে যাবে। যখন আমি শ্যুট করে আসছি আমি তখনই রুবায়েতকে বলছি যে এটা তো দুইটার একটাতে যাচ্ছে, বাট আমি চাই এটা ভেনিসে যাক। তো রুবায়েত বলছে তুমি খুবই সেলফিশ, কারণ আমি বলছি আমি তো অলরেডি কানসে চলে গেছি, সো মেইন কম্পিটিশনে গেলে ঠিক আছে, বাট আমি যেই কম্পিটিশনে গেছি সেটাতে গেলে আমি চাই না, আমি চাই ভেনিসে যাক। সো মানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কথা শুনছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রুবায়েত আসলে এত ডেডিকেশন দিয়ে কাজটা করেছে। রুবায়েত যে পরিমাণে আসলে ডেডিকেটেড একজন ডিরেক্টর এবং রাইটার, এবং ও যেইভাবে আসলে আমাদেরকে বোঝার চেষ্টা করে সেইটা তো আমি আসলে মুগ্ধ। সো এইটা আরও অনেক কিছু করবে আমার ধারণা। আমি বলছিলাম যে আমাদেরকে আরও আমাদের নিয়ে আরও মানে করতে হবে, ইন্টারভিউ করতে হবে, কারণ হচ্ছে আমার ধারণা যে এটা অনেক জায়গা থেকে অনেক কম্পিটিশনে ইনশাল্লাহ যে অ্যাওয়ার্ডও পাবে ইনশাল্লাহ। সো শিবম, কী ধরনের এক্সপেকটেশন এবার বাংলাদেশে যখন এটা দেখাবে? আমি একটু বাংলাদেশের পার্সপেক্টিভটা জানতে চাই, যে আমরা তো সিনেমার মধ্যে দেখি যে একটু মারামারি, একটু নাচানাচিতে অভ্যস্ত এই সিনেমা, যদিও আপনাদের সাম্প্রতিক কাজগুলো সেগুলো বের করে নিয়ে আসছে আমাদের মতো অসাধারণ দর্শকদেরকে, যে আমরা ওই ফ্লেভার থেকে, ওই ভাইবটা থেকে একটু বের হচ্ছি, যে একটু ডিফারেন্ট টাইপের সিনেমাও যে বাংলাদেশে হয় এবং সেটা গল্প নির্ভর, অ্যাক্টিং নির্ভর হতে পারে, সেটির আমরা বেশ কিছু উদাহরণ দেখেছি। সো এই সিনেমাটা নিয়ে আপনার কি এক্সপেকটেশন, যে এটি আসলে কেমন করবে? এবং সেটি বিশেষ করে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ নিয়ে অনেকক্ষণ কথা বলছিলাম, বাংলাদেশে এটি আসলে দর্শকদের কাছে কেমনভাবে গৃহীত হবে বলে আপনি ধারণা করছেন? এটা তো হচ্ছে বাংলাদেশের একটা পার্লারেরই গল্প। আর আমার যে ক্যারেক্টারটা ছিল এখানে, ক্যারেক্টার নাম হচ্ছে মিনতি। আর আমরা নর্মালি হচ্ছে ওটা পার্লার গার্ল, আর নর্মালি পার্লার গার্ল যারা আছে আমরা কিন্তু গিয়ে সেবা নিয়ে চলে আসি, কিন্তু তাদের জীবনটা কেমন সেটা কিন্তু আমরা জানি না। তাদেরকে সবসময় আমরা খুবই উচ্ছ্বাস, খুবই হাসি খুশি দেখতে পাই, কিন্তু এটার পিছনে যে তাদের কত স্ট্রাগল আছে। মেয়েদেরকে তো দেখা যায় যে ফ্যামিলি ছেড়ে ঢাকায় থেকে ওই চাকরিটা করছে, এবং আমি অনেককে দেখেছি যে বোরখা পরে চলাফেরা করে, কাজের শেষেও বোরখা পরে বাসায় যায়। আমি একদিন একজনকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি বোরখা কেন পরো আসলে, মানে তখন আমাকে বললো যে বোরখা না পরলে রাস্তা দিয়ে গেলে মানুষজন ভাবে যে একই রাস্তা দিয়ে এই মেয়েটা প্রতিদিন কোথা থেকে কোথায় যাচ্ছে, আর পার্লারে যে কাজ করে এটা আসলে ভালো। আমার মনে হয় যে সোসাইটির কাছে এই মানুষগুলো একটু মানে অনেকে ভালোভাবে নেয় না।
ভালোভাবে তার এই থেকেও পেশাটাকে। ওনারা যে কাজটা করে, যে ডেডিকেশন দিয়ে কাজটা করে, এটা আসলে যতটুকু সম্মান পাওয়া দরকার তার থেকেও আমরা মনে হয় যে তাদেরকে একটু পিছনেই রেখে দিচ্ছি আসলে তাদের জায়গা Right. থেকে। দৃষ্টিভঙ্গিটা একটু আলাদাভাবে একটু আলাদা। তীক্ষ্ণ আমাদের থাকে। অডিয়েন্সের সাথে এটা খুব ভালো করে কানেক্ট করবে। এটাও আমার আগে থেকে প্রেডিকশন। আমি ওকে বলছি, কারণ আমাদের এখানে গান আছে, নাচ ও আছে। আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাদের মিউজিক ও তো যে অসাধারণ। বিয়ের হ্যাঁ, yes, so right. অসাধারণ মিউজিক, এবং দামের তো খুবই ফেমাস এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে। সো আমাদের এখানে প্রচুর মানে মিউজিক এক্সেলেন্ট। তো এইটা আমি মানে মানুষের দেখার জন্য, এবং এত সুন্দর ফ্রেম, মানে প্রত্যেকটা ফ্রেম মনে হচ্ছে এক একটা আর্ট, মানে পেইন্টিং করা মনে হচ্ছে, এত সুন্দর ফ্রেম। কিন্তু আমার সুন্দর ফ্রেমের মধ্যে ভয়ঙ্কর কিছু জিনিস আছে যেটা দেখে মানুষের গা একদম ঘিনঘিন করবে, বাট কিন্তু ওটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। সো মানুষ হয় না যে গল্পটার গাঁথুনি তো এক্সেলেন্ট, মানে রুবায়েতের যে ওর যে লিখার যে একটা আলাদা পাওয়ার আছে, ওর কিন্তু প্রত্যেকটা সিনেমা খুব খুব স্পেসিফিকভাবে একটার থেকে আরেকটা আলাদা, এবং প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা মেসেজ আছে। সো ওইটা এই সিনেমাতেও আছে। এবং এটার যে সিনেমাটোগ্রাফার ছিল আমাদের লিওনার, ও এত ভালো করেছে। আমার মেয়ে আমার সাথে দেখেছে। সো ও বলেছে যে সিনেমাটোগ্রাফার যে সে তো আসলে অ্যাওয়ার্ড পাবে। সো এটা আমার মেয়ের প্রেডিকশন যে সিনেমাটোগ্রাফার অ্যাওয়ার্ড পাবে। হ্যাঁ, সো আর শিমু তো আছেই। আমাদের জাইনিন যেইভাবে অভিনয় করেছে, মানে এইটা ফার্স্ট, মানে ওর যে প্রথম কাজ, এটা ওকে দেখে কেউ বলবে না স্ক্রিনে, এটা ফর শিওর। আমরা আপনাদের মানে ফিউচার নিয়ে একটু কথা বললাম, এবং আপনারা যা যা করেছেন পাস্ট নিয়েও কথা বলেছি, বাট আমি আপনাদের এই টপিকটাকে কোনোভাবে একটু বর্তমানের সাথে কানেক্ট করতে চাই। আজকে যখন আমরা, দর্শক আপনারা জানেন, আজকে যখন আমরা এই টপিকটা নিয়ে কথা বলছি, তার আগে আমরা একটু জেনে নেওয়া দরকার যে আমি যদি আপনাদের এই গল্পটা কি নারী প্রধান বলা যাবে, এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। সো সেই সময় একটু দর্শক যে এই সময়টাতে আপনারা মনে হয় আরো বেশি কানেক্ট করতে পারবেন, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছিলাম যে ঢাকায় পিঙ্ক বাস নেমেছে, সেটি নিয়ে নানান ধরনের ট্রল হচ্ছে, নানান ধরনের কথা, দ্বিমত, এবং আমরা বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যও দেখছি। সেগুলো দেখছি। সেইটার মধ্যেও যে একটা মানে আমরা তো সেফ স্পেস অনেকটা সময় কেন, নারীদের জন্য সেফ স্পেসটা আসলে এখন পর্যন্ত খুব বেশি সুসংহত অবস্থায় আছে, এটা আমরা বলতে পারি না। সেই জায়গাটাতেও যে কিছু করা, নারীদের জন্য কিছু করা, বা নারীর একটা আলাদা স্পেস তৈরি করা, সেটির চেষ্টা বিভিন্নভাবে হচ্ছে, কিন্তু মন্তব্যগুলো তির্যকভাবে আসছে। আমি জানি না এই সিনেমাটা বের হলে পর দেখা যাবে সেটি নিয়েও কোনো ধরনের কোনো মন্তব্য চলে আসছে। প্রস্তুত সেটির জন্য জানেন? হ্যাঁ, আমরা অবশ্যই প্রস্তুত। অ্যান্ড আই এম ভেরি প্রাউড যে আমাদের সিনেমাটা একটা ওমেন লেড, ওমেন ডিরেক্টেড একটা সিনেমা এভাবে গ্লোবাল রেকগনিশন পাচ্ছে। আর আমি বলবো যেটা রুবায়েত আপু সবসময় বলে যে একটা মুভি যখন একটা ছেলে ডিরেক্টর থাকে বা অনেক ছেলেরা কাজ করে, কেউ কিন্তু জিজ্ঞেস করে না যে আপনাদের টিমে এত ছেলে কেন, তাই না? এক্স্যাক্টলি, এটা আমারই হয়তো জিজ্ঞেস করাটা, মানে আমি প্রথাগত ধাঁচের মধ্যে বা প্রথাগত ব্যাপারের সাথে যায় না হয় বলেই হয়তো আমি জিজ্ঞেস করে ফেলেছি। করেই তো ভাইব্রেশনগুলো ক্রিয়েট হবে আসলে। এই যে রুবাই যে একটু একটু করে আসলে ভাইব্রেশন ক্রিয়েট করছে, যে আচ্ছা আমার টিমে, মানে ওর টিমটা আমি বললাম না, আমার জন্য তো একটা ফ্যান্টাসি টিম। মানে একে তো হচ্ছে এইভাবে আমাদেরকে রেসপেক্ট করছে, আর সব যতগুলো ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের হেড হচ্ছে মেয়ে। এবং আমরা ফুর্তি করতেছি, আড্ডা দিতেছি, মানে শ্যুট করতেছি, মানে কি যে ভালোভাবে শ্যুটটা করলাম। তো আমি খুবই মিস করতেছি ওই সময়টা। এবং আমরা ভেনিসে ইনশাআল্লাহ খুব ভালো একটা সময় পার করব, এবং ইনশাআল্লাহ খুব ভালো একটা নিউজ নিয়ে বাংলাদেশে ফেরত আসবো বলে আমি মনে করছি। এটা আমি খুবই আশাবাদী আসলে। All of your predictions come true clearly. ইনশাআল্লাহ। So ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের দর্শকদের একটা প্রশ্ন এসেছে যে পিঙ্ক বাস নিয়ে আপনাদের মন্তব্যগুলো কি? বলো, জানেন আপনি এটাকে পিঙ্ক বাস নিয়ে বর্তমান সময়ে যে পিঙ্ক বাস চালু হয়েছে, জানেন তো নিশ্চয়ই? হ্যাঁ, আমি জানি। এটি আপনি কেমন ভাবে দেখছেন? আমি মনে করি যে যেভাবে ফ্যাসিলিটেট করা যায়, সেফ স্পেসেস ফর উইমেন আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দিস সিটি। উই নিড টু বি আউট অন দ্য স্ট্রিটস। আমরা কাজ করছি, আমরা রাস্তায় নামছি, অ্যান্ড এটা ফ্যাসিলিটেট যেভাবে করা যায় ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। বাঁধন আপু?
ও যেটা বলেছে সেটার সাথে আমি এগ্রি করছি, এবং আমাদেরকে আসলে দমন করার জন্য তো অনেক চেষ্টা হয়, তার মধ্যে প্রথম চেষ্টা হচ্ছে যে তাকে আক্রমণ করা। সো যে কোনো কিছু যখন নতুন শুরু হয় তখন তাকে আক্রমণ করে তাকে আসলে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা থাকে। আমি শুধু জাস্ট বলতে চাই যে আমরা আমাদের জায়গাটাকে সবসময় ক্লেম করেই যাব, এবং যতক্ষণ না পর্যন্ত বুঝে পাবো ততক্ষণ পর্যন্ত করতেই থাকবো। সো কারো কোনো কথা বা কারো কোনো কটূক্তি আমাদেরকে পিছিয়ে রাখতে পারবে না আসলে। শিমু, কেমনভাবে দেখছেন পিঙ্ক বাস? আমার কাছে মনে হয় যে পিঙ্ক বাস যেমন একটা প্লেস এনভায়রনমেন্ট দিবে আমাদেরকে, আমরা তো আশা করছি যে এটা একটা সেফ একটা জোন আমাদের জন্য ক্রিয়েট হবে, কিন্তু আমি সেই সাথে মনে করি যে প্রতিটা প্লেসই যদি ওমেনদের জন্য এরকম একটা সেফ হয় তাহলে এটা আরো বেশি, কারণ বাসে তো আমি সেই কতক্ষণ আসলে ওই জার্নিটার মধ্যে থাকছি। হ্যাঁ সেটাই, আর আশা করি যে মানে we can get to a place where every space is safe for women, যে আলাদা করে এটা করতে হবে না। নিশ্চয়ই। আমাদের হাতে একদমই কম সময় রয়েছে, জানেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার হাতে কি আর কোনো কাজ রয়েছে বা খুব শীঘ্রই কাজ আছে এমন কিছু, সেটা কি জানাতে পারেন আমাদের, নাকি আপনার পরবর্তী ফোকাসটা হচ্ছে পড়াশোনা নিয়ে? আমার ক্লাসেস শুরু হবে টিশ, এটা একটা ফিল্ম মেকিং প্রোগ্রামে, আর আমার খুব ইচ্ছা আছে যে আমি ঢাকায় একটা সায়েন্স ফিকশন ফিল্ম বানাবো ইন দ্য ফিউচার। বাহ, আমাদেরকে নিবা কি? বাঁধন আপু কি কি কাজ করছেন বলা যাবে কি? সামনে আমি একটা গুলশানে চামড়ি নামে একটা সিনেমার শুট আছে, আমার অনুদানের একটা দুটো সিনেমার কথা চলছে, ওটার শুট আছে। আর আরেকটা সিনেমার সাথে সম্পৃক্ত হলাম, ওইটারও হয়তো শুট আছে এই বছরে, দুইটা আছে। নাম এরকম না বলা যাবে না, বাট যেহেতু যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন বলা যাবে, জানা যাবে। শিমু? আমি আসলে এই কাজটাকে এখন ফোকাস করছি আমাদের ফেস্টিভ্যাল জার্নি। আমি তো খুব এক্সাইটেড যে আমরা অডিয়েন্সের কাছে হচ্ছে আমাদের এত ভালো লাগার কাজ, আমরা এত কোঅপারেটিভলি এবং স্ট্রাগল যে করেছি সেটা আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারবো, এটা নিয়ে আমি খুবই আনন্দিত। আমি এটাতেই ফোকাস করছি আসলে আপাতত। থ্যাংক ইউ সো মাচ। আমাদের শেষ প্রশ্ন যেটি হচ্ছে যে দর্শকদের জন্য কোনো একটা লাইন, সেটি হতে পারে আপনাদের সিনেমাটা দেখার জন্য, সেটি হতে পারে দেশকে ভালোবাসার জন্য, যে কোনো একটি লাইন। জানেন আপনাকে দিয়ে শুরুটা করছি। আমি বলবো যে আমাদের বাংলাদেশের দর্শক দে আর দ্য ক্লোজেস্ট টু আওয়ার হার্টস, আর আমরা খুব এক্সাইটেড যে এই সিনেমাটা এখানে যখন ছাড়বে আপনারা আসবেন, দেখবেন আর খুব সাপোর্ট করবেন। নিশ্চয়ই। সো বাঁধনাপুর কাছে আসছি, তার আগে শিমু আপনার যেই প্রত্যাশাটা দর্শকদের জন্য বা দর্শকদের জন্য যে বার্তা, সেটি আমি বলতে চাই যে এটা হচ্ছে আমাদের সিনেমা, গল্পটা হচ্ছে আপনাদের। সো আশা করি যে আপনারা আমাদের সাথে জার্নিটাতে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ভালো ভালো কাজ আপনাদের সামনে নিয়ে আসতে পারি, আর এই কাজটা যেন নিয়ে আমরা আরও অনেক দূর যেতে পারি। একদমই তাই। বাঁধনাপু? দর্শকদের আসলে তো বলেই দিয়েছে ওরা আমাদের সিনেমা নিয়ে, যে আমরা আসলে ওয়েট করছি কখন বাংলাদেশে এটা রিলিজ হবে এবং আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারবো। বাট আমার অনুরোধ থাকবে যে আপনারা হলে এসে সিনেমাটা দেখবেন, সাপোর্ট করবেন ডেফিনেটলি, বাট নিজেকে ভালোবাসবেন এবং অন্যকে রেসপেক্ট করতে শিখেন, অন্যের বাউন্ডারিকে রেসপেক্ট করতে শিখেন, ভালোবাসতে শিখেন, তাহলে দেখবেন যে লাইফটা অনেক ইজি হয়ে গেছে। থ্যাংক ইউ বাঁধন আপু, থ্যাংক ইউ আজমেরি হক বাঁধন, জাইনিন চৌধুরী করিম এবং রিকিতা নন্দিনী শিমু। আপনাদের মূল্যবান সময় আপনারা আমাদের সাথে ব্যয় করেছেন। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং শুভাশিস রইল, এবং কাজগুলোর প্রতি অনেক শুভকামনা রইল। আমরা খুবই অপেক্ষায় আছি কবে কাজটি বাংলাদেশে আসবে এবং দেখা যাবে, সেটি না হয় আমরা সবাই মিলে একসাথে দেখব। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, আমি শিমু যেখানে বলছিল যে কাজটি আসলে তাদের এবং গল্পটি আমাদের, আমি একটু ভিন্নতা প্রকাশ করতে চাই, সেটি হচ্ছে যে এই কাজটাও আমাদের, কারণ বাংলাদেশের কাজ এটি, এবং এই কাজের মালিক কিন্তু আপনি দিন শেষে, কারণ দিন শেষে এটি বাংলাদেশের, এবং সেই হিসাবে আপনি কিন্তু একজন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসেবে এই কাজের মালিকও আপনি। কিন্তু আপনি যেহেতু মালিক, সেখানে একটা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই কাজগুলো দেখুন, সমালোচনা করুন, আলোচনা করুন, সবার কাছে স্প্রেড করুন, এবং দিন শেষে যে যাই করুক, দিন শেষে আমাদের যে ব্যাপারটা, আমাদের যে সিনেমার ব্যাপারটা, সেটি আসলে অনেক বেশি উদ্ভাসিত হোক, সেই প্রত্যাশা রাখছি। দেখা হবে পরবর্তী আয়োজনে, ভালো থাকবেন।